সকালে মনের আনন্দে ঘুমিয়ে আছি। হঠাৎ ফোনের আওয়াজে ঘুমটা ভেঙে গেল। কানের কাছে ফোনটা নিয়ে কিছুক্ষণ কথা বলে ফাল দিয়ে উঠলাম বিছানা থেকে। ওটার সাথেই আম্মু এসে হাজির। কে রে, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠেছে? আম্মুর কথাটা শুনে কিছুটা অবাক হলাম। আম্মু আবার অন্ধটন্ধ হয়ে গেল নাকি? সূর্য উঠেছে কিনা সেটা জিজ্ঞেস করছি। আমি কি ঠিক শুনেছি? কে রে, বললি না যে? না, এবার নিশ্চিন্ত আমি ঠিকই শুনেছি। তাই কথা মতো বাইরে থাকলাম। কেন আম্মু, আজকে তো সূর্য এখনো ওঠেনি, বাইরে কুয়াশা। তুমি আবার অন্ধ হয়ে গেলে নাকি? মানে? তুমি জিজ্ঞাসা করলে সূর্য কোন দিক দিয়ে উঠেছি, তাই বললাম। অন্ধ হয়ে গেছো, সেই জন্য দেখতে পাচ্ছ না। চুপ বেয়াদব, এত বড় হয়ে গেছিস তারপরও বাদরামি গেল না? যা বাবা, আমি আবার কি বললাম? তুমি তো জিজ্ঞাসা করলে। চুপ, আমি বলতে চেয়েছি আজকে এত তাড়াতাড়ি কি মনে করে বিছানা থেকে উঠলি? ও এই কথা, তা ভালোভাবেই বললেই তো পারতা। আমিও মনে করলাম। থাক, বাদ দে, এখন বল। আম্মু, আমার চাকরি হয়েছে। আম্মু দেখি আমার কথাটা শুনে চোখ বড় বড় করে তাকালো। কি হলো, এমন করে তাকাচ্ছ কেন? খুশি হওনি? আমি কি স্বপ্ন দেখছি নাকি? স্বপ্ন মানে? দেখ বাবা, মিথ্যা বলা মহাপাপ। এমন মিথ্যা কথা আর বলিস না। এই পর্যন্ত 35 বার চাকরির কথা বলেছিস, কিন্তু একবারও হয়নি। যা, আমি আবার মিথ্যা কখন বললাম? সত্যি আমার চাকরি হয়েছে। আমার মনে হয় তোর ঘুম হয়নি। যা, আর একটু ঘুমিয়ে নে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আম্মু কথাটা বলেই বেরিয়ে গেল। যা শালার, সত্যি কথার কোনো ভাত নাই। চাকরির কথা বলতেই উল্টাপাল্টা কথা বলে চলে গেল। আসলেই বলারই কথা, এই পর্যন্ত 35 বার চাকরি হয়েছে, কিন্তু কোনো না কোনো কারণে বাদও হয়ে গেছি। এই যেমন প্রথম যখন চাকরি পেলাম তখনকার ঘটনা। নতুন চাকরি, তাই একটু সুন্দর করে সেজে বাসা থেকে বের হলাম। যাবার সময় আম্মুও অনেক দোয়া করে দিলেন। মনের আনন্দে রাস্তা দিয়ে হাঁটছি। ভাবলাম প্রথম দিন দেরি করে যাওয়া যাবে না, তাই একটা বাসে উঠে পড়লাম। বাসটা কিছু দূর যাবার পরেই গেল চাকাটা ব্লাস্ট হয়ে। ব্যাস, কি আর করার। বাস থেকে নেমে কিছু দূর হাঁটলাম। একটা বাসও আর আসছে না যে যাব। কিছুক্ষণ বাদে একটা অটো দেখতে পেয়ে সেটাতে উঠে পড়লাম। জানি না অটো ড্রাইভার ভীতু কিনা সাহসী, এমনভাবে চালাচ্ছে যেন মনে হচ্ছে মাল গাড়িতে উঠেছি। ভাবলাম নেমেই যাই, কিন্তু নামলে আবার গাড়ি যদি না পাই সেটা এক সমস্যা। কোনো মতে পৌঁছে গেলাম অফিসে। এসে দেখি পাক্কা 35 মিনিট লেট। অফিসে পা দেবার সাথেই বসের ডাক। গেলাম, তারপর কিছুক্ষণ ভাষণ ছাড়লেন। প্রথম দিনেই কেন এত দেরি জানি না, পরে আরও কত দেরি করবে। ভাষণ শুনে তো মাথাটা গরম হয়ে গেল। নিকুচি করি আপনার চাকরির চললাম, কথাগুলো বলেই সেখান থেকে বেরিয়ে এলাম। এরপর বাদ বাকি চাকরিগুলো নানাভাবে নষ্ট হয়ে গেছে। যাই হোক, এখনকার কথায় আসি। এবার যেই চাকরিটা পেয়েছি তার জন্য ঢাকায় যেতে হবে, তাই এবার আর কোনো গড়মিল করা যাবে না। ফ্রেশ হয়ে নাস্তার টেবিলে এলাম। আম্মু, ক্ষুধা লাগছে, খেতে দাও। কি ব্যাপার, নবাব আজকে এত সকালে ঘুম থেকে উঠেছে? ওই আমার চাকরি হয়েছে, সেখান থেকে ফোন দিয়েছিল, তাই মনটা খুশিতে লাফাচ্ছে। তা এটা দিয়ে কয়টা চাকরি হবে? হবে যে কয়টাই হোক। আব্বু, আমাকে কিছু টাকা দিও, ঢাকায় যাব। ঢাকায় কেন? আরে চাকরি হয়েছে বললাম না, সেই জন্য ওখানে গিয়ে বাসা নিতে হবে। তার জন্য যে টাকা লাগবে সেটা দাও। সত্যি ঢাকা যাবি? কি ব্যাপার আব্বু, আমার ঢাকা যাওয়ার কথা শুনে এত খুশি হলো কেন? হ্যাঁ, কিন্তু তুমি আমার ঢাকা যাওয়ার কথা শুনে এত খুশি হলে কেন? না, তুই যদি ঢাকায় যাস তাহলে একটু শান্তিতে থাকতে পারবো। এমনিতেই যে জ্বালানো জ্বালাস। বুঝছি, আর বলতে হবে না। নাস্তা করে বাইরে আসলাম। এই যা, এখনও তো পরিচয়টাই দিলাম না। যাই হোক, এখন দিয়ে দেই। আমি শ্যাম, পড়ালেখা শেষ করে চাকরির জন্য ঘুরছি। আর আব্বু আম্মু তো আমাকে সেই মাপের বিশ্বাস করে। দেখলেন না, সকালে বললাম চাকরি হয়েছে, কি বিশ্বাসটাই না করলো। বাইরে এসে দেখি সোহাগ, আমার বন্ধু, মনমরা হয়ে বসে আছে। কিরে, মন খারাপ কেন? ও তুই? মন খারাপ কেন? আর বলিস না, মিমের সাথে আবারও ব্রেকআপ হয়েছে। ও
ও চিন্তা করিস না, ঠিক হয়ে যাবে। এর আগেও তো হয়েছে এমন, তাই না? এবার একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেছে মনে হয়। সহজেও রাগ ভাঙবে? ঠিক আছে, চিন্তা করিস না, আমার সাথে ঢাকায় চল। পাগল নাকি? আমি কেন তোর সাথে ঢাকায় যাব? আর তুই ঢাকা গিয়ে কি করবি? আরে আমার চাকরি হয়ে গেছে, সেই জন্য ঢাকায় যেতে হবে। তুইও চল, যদি তোরও চাকরি হয়ে যায়। ভাই, এবার দিয়ে কতবার বলছিস তোর চাকরি হয়েছে? প্রতিবারই কোনো না কোনো কারণে চাকরি নষ্ট হয়ে গেছে। এখন আর নতুন করে চাকরির জন্য ঢাকায় যাস না, না হলে শুধু শুধু টাকাগুলাই নষ্ট হবে। চুপ শালা, ভাবলাম নতুন চাকরির কথা শুনে খুশি হবি, তা না, থাক তুই, আমি গেলাম। সেখান থেকে উঠে কিছুক্ষণ ঘোরাঘুরি করে বাসায় এসেই দিলাম ঘুম। ঘুম থেকে উঠলাম রাতে, তারপর খাবার খেয়ে জামা কাপড় গুছিয়ে বিছানা শুতে যাব, তখনই ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি সকালের নাম্বারটা ধরলাম। হ্যালো, হ্যাঁ শ্যাম বলছেন? জি, আসলে আপনাকে ফোন করে বলেছিলাম যে আপনার চাকরিটা হয়েছে, সেই জন্য দুঃখিত। আমাদের এখানে শ্যাম নামে আরেকজন আবেদন করেছিল, তো তার কাছে দিতে গিয়ে আপনার কাছে চলে গেছে, সেই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত বলেই ফোনটা কেটে দিল। কথাটা শুনে আমি হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। এখন যদি আম্মু আব্বুকে বলি তাহলে তো তারা কি বলবে জানি না, কিন্তু সোহাগ যদি জানতে পারে তাহলে তো হাসাহাসি করবে। কোনো চিন্তা ছাড়াই ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে বের হচ্ছি। তাদেরকে এখনো বলিনি যে চাকরি নেই। জানি না ঢাকায় গিয়ে কি করব। বাসে উঠছি, দেখি আব্বু আম্মু আমার দিকে তাকিয়ে আছে। শোন, ওখানে গিয়ে কারোর সাথে ফাজলামি করবি না, আর ভালোভাবে কাজ করবি। কাজ করার সময় ছুটি নিবি না, না হলে চাকরি চলে যেতে পারে। 6 মাসের আগে বাড়িতেও আসবি না, শুধু 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 টাকা নষ্ট হবে। জানি না আব্বু আম্মু কি বলল, তবে এটা নিশ্চিত যে আমি না থাকায় খুশি হয়েছে। বাসের মধ্যে বসে আছি আর ঢাকা গিয়ে কি করব সেটা ভাবছি। দূর, এখন ভেবে শুধু শুধু মাথা কাটানোর কোনো মানেই হয় না। এর থেকে ভালোই ভালো ঘুমিয়ে থাকি। ঢাকায় এসে নামলাম। অবশ্য এর আগেও একদিনের জন্য আসছিলাম, কিন্তু ভালো মতো কোনো জায়গা চিনি না। আগে একটা বাসা ভাড়া নিতে হবে, তাই বাসা খুঁজতে শুরু করে দিলাম। একটা বাসা বাইরে থেকে ছোট্ট ফ্যামিলি ভাড়া দেওয়া হবে, কিন্তু আমি তো ব্যাচেলার, আমাকে কি ভাড়া দিবে? 5-7 না ভেবে ঢুকে পড়লাম। দেখি একটা মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, হয়তো এ বাসার মেয়ে, কিন্তু সাথে ব্যাগ কেন? হতে পারে কোথাও গিয়েছিল, এখন সেখান থেকে আসছে। মনে মনে ভাবতে শুরু করলাম, আচ্ছা আমি যদি মেয়েটাকে পটাতে পারি তাহলে নিশ্চয়ই হয়তো তার বাবাকে বলে আমাকে এই বাসায় থাকার ব্যবস্থা করে দিতে পারে। হাত সাফাই করে কাজে লেগে পড়লাম। হ্যালো, কোনো কথা নেই, ভাব নিয়ে দাঁড়িয়ে আছি। আপনি কি এই বাসায় থাকেন? দেখে কি মনে হচ্ছে? না এমনি। আচ্ছা, দেখলাম এই বাসাটা ভাড়া হবে, আপনি কি আপনার বাবাকে বলে আমাকে বাসাটা ভাড়া দেওয়ার ব্যবস্থাটা করে দিবেন? মেয়েটা দেখি আমার কথাটা শুনে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে কি যেন ভাবলো। আপনি দেখেননি একটা ফ্যামিলি ভাড়া দেওয়া হবে? হ্যাঁ দেখেছি, আসলে আমি ঢাকা শহরে নতুন এসেছি, তাই এখন বাসা খোঁজা খুবই কষ্টকর। যদি আপনি ব্যবস্থা করে দেন। ঠিক আছে, এখানে দাঁড়িয়ে থাকুন আর কথা বলবেন না বেশি। জি, তা নাম কি আপনার? বললাম না চুপ করে দাঁড়িয়ে থাকেন। কেমন মেরে বাবা, নামটা পর্যন্ত বলল না। না বললে নাই, আমার বাসাটা পেলেই হলো। কিছুক্ষণ বাদে দরজা খুলে একটা বয়স্ক লোক বেরিয়ে এলো, মানে এই বাসার বাড়িওয়ালা হয়তো। তোমরা কে? জি আঙ্কেল, বাসা ভাড়া নিতে আসছি। ওই চুপ, কথা বলতে না করছে না? ওহ, কিন্তু আমি তো ফ্যামিলি ছাড়া বাসা ভাড়া দিতে পারবো না। তোমরা? আমরা স্বামী স্ত্রী, আর বাইরে লেখা দেওয়া এখানে বাসা ভাড়া নিতে এসেছি। বাসাটা খুব সুন্দর। আমি তো মেয়ের কথা শুনে চোখ বড় বড় করে তাকিয়ে আছি। তার মানে এই মেয়েটা এই বাসার না, ভাড়া নিতে এসেছে। আর আমাকে কথা না বলার কারণ এটা, বিয়ের আগেই স্বামী হয়ে গেলাম, না জানি একসাথে থাকলে আরও কি কি হবে। এর থেকে ভালো এখান থেকে কেটে পড়ি। পেছন ফিরে হাঁটতে যাব, তখনই মেয়েটার ডাক। কি হলো, কোথায় যাচ্ছ? বাসাটা পছন্দ হয়নি? আমার একটু দরকার আছে, আসছি। না, তুমি এখন কোথাও যেতে পারবে না। আগে বাসায় চলো, ফ্রেশ হয়ে তারপর যাবে। আসো আঙ্কেল, চাবিটা দেন। আরে বাবা, বৌমা যখন বলছে তখন ফ্রেশ হয়ে তারপর যেও। তাছাড়া বৌমা একা কি সব কিছু করতে পারবে?
শালার এখন চিপার মধ্যে পড়লাম আমি। যদি হাত ছাড়িয়ে চলে যাই তাহলে লোকটা খারাপ ভাববে, আবার মেয়েটারও মান সম্মান নষ্ট হয়ে যাবে। যদি না যাই তাহলে আমার মান সম্মানের 12টা বাজবে। কি করব কিছুই বুঝতে পারছি না। মেয়েটা হাতটা ধরে রুমের মধ্যে এনেই দরজা বন্ধ করে দিল। এটা কি হলো? তার মানে তুমি এই বাসার মেয়ে নও? চুপ, আস্তে, বাড়িওয়ালা শুনতে পাবে। কেন? তুমি তাকে কি বললে? আমরা স্বামী স্ত্রী, তাই না? দেখো, তোমারও থাকার জন্য বাসা দরকার আর আমারও। তাছাড়া ঢাকা শহরে ফ্যামিলি ছাড়া কেউই বাসা ভাড়া দিতে চায় না। কিন্তু আমরা, তুমি, আমি তো কাউকে চিনি না। এই রুমে কিভাবে? তোমার মতো তুমি থাকবে আর আমার মতো আমি। আমি যদি কখনো বাড়িওয়ালা চলে আসে তাহলে অভিনয় করবা। কিসের অভিনয়? আমি কোনো অভিনেতা না যে অভিনয় করতে পারবো। চুপ, বেশি কথা বলো কেন? উনি বুঝতে পেরে যাবেন। ঠিক আছে, তোমার নাম কি আগে সেটা বলো। তিন্নি, তোমার? শ্যাম। তা ঢাকায় কি মনে করে? তোমার বাসা কোথায়? অনেক বড় কাহিনী, পরে বলবো। এখন আমার সাথে কাজ করো। তারপর দুজনে মিলে ঘরটা সুন্দর করে পরিষ্কার করতে করতে সন্ধ্যা হয়ে গেল। একসাথে থাকবো ঠিক আছে, কিন্তু ঘর ভাড়াটা কিন্তু অর্ধেক অর্ধেক। জানি জানি। খাবারের বিষয় নিয়ে কি ভাবলে? কি ভাববো? সবাই যা করে আমরাও তাই করব। মানে? মানে তুমি বাজার করে আনবা, আমি রান্না করব। কিন্তু বাজারের টাকা? এই, এত টাকা টাকা করো কেন? একা থাকলে কি বাজার করা লাগতো না? তাছাড়া আমি রান্না করে দিচ্ছি তো। বলতে হবে না। এখন কি খাবো? চলো বাইরে থেকে খেয়ে আসি। দুজন মিলে বাহিরে খাবার খেতে চলে গেলাম। পাশাপাশি হাঁটছি, নিজেকে কেমন যেন জামাই মনে হচ্ছে, আর পাশে নতুন বউ। তারপর দুজনে বাসায় চলে এলাম। আমার ঘুম পাচ্ছে, ঘুমাতে গেলাম। আমারও শরীর ক্লান্ত লাগছিল, তাই ঘুমানোর জন্য বিছানার দিকে যাচ্ছি। এই, তুমি কোথায় ঘুমাবা? কেন বিছানায়? না, তুমি এখানে থাকতে পারবে না। মানে? তাহলে কোথায় থাকবো? কেন, নিচে? আমরা না স্বামী স্ত্রী, তাহলে একসাথে ঘুমালে দোষ কোথায়? দেখো, বাসা ভাড়া নেওয়ার জন্য বলছি। আমরা স্বামী স্ত্রী, সুতরাং স্বামী স্ত্রী করবো না, ঠিক আছে? বললেই হলো। আমি নিচে থাকতে পারবো না। তাহলে দাঁড়িয়ে থাকো। কি আর করার, নিচে বিছানা পেতে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে বের হচ্ছি, দেখি তিন্নিও রেডি হচ্ছে। কি ব্যাপার, তুমি রেডি হয়ে কোথায় যাবে? চাকরির ইন্টারভিউ দিতে। ও, আমিও যাব, চলো তোমাকে পৌঁছে দেই। দরকার নেই, আমি একাই যেতে পারবো। আমিও বেরিয়ে গেলাম। প্রথমে 2-4টা অফিসে গিয়ে দেখলাম, কিন্তু কাজ হলো না। ভাবলাম বাসায় চলে যাই। আচ্ছা, আরেকটা অফিসে গিয়ে দেখি কাজ হয় কিনা। অফিসে গিয়ে শুনলাম তাদের এখানে 2জন লোক লাগবে। খুবই ফুরফুরা মেজাজে অফিসে ঢুকে ইন্টারভিউ দিলাম। ভাগ্য মনে হয় ভালো, তাই চাকরিটা পেয়ে গেছি। মনের আনন্দে গান গাইতে গাইতে বাসায় চলে এলাম। কি, তিনি তো এখনো আসেনি, কোথায় গেল? মনে হয় এখনো চাকরি হয় নাই। যাই হোক, আসলে আসুক, না আসলে নাই। ঘরে গিয়ে শুয়ে পড়লাম। রাতে নিচে থাকার কারণে ঠিকমতো ঘুম হয়নি। ঘুম যখন ভাঙলো দেখি সন্ধ্যা হয়ে গেছে প্রায়, কিন্তু তিন্নি এখনো আসেনি। ওর আবার কোনো বিপদ হলো না তো? কেমন যেন একটা অজানা ভয় বিরাজ করতে লাগলো মনের ভিতর। চিন্তা হচ্ছে কোথায় যেতে পারে। ভাবতে ভাবতেই মহারানী এসে হাজির। কি ব্যাপার, কোথায় ছিলে যে এত দেরি হলো? যেখানেই থাকি না কেন, তাতে তোমার কি? আমার অনেক কিছু, জানো কত চিন্তা হচ্ছিল। থাক, আমার জন্য আর কষ্ট করে চিন্তা করতে হবে না। এই কেমন মেয়ে রে বাবা, একজন তাকে নিয়ে চিন্তা করছে, তাতে তার কোনো মাথা ব্যথাই নেই। দূর, চিন্তা করাই লস। তা চাকরি হয়েছে তো? একটা অফিসে চাকরি পেয়েছি। তোমার? আমার কপালে চাকরি লেখাই থাকে, বুঝছো। অফিসে পা দিতেই চাকরি দিয়ে দিচ্ছে। থাক, আর চাপা ছাড়ার দরকার নেই। চাপা কখন ছাড়লাম, সত্যি চাকরি হয়েছে। ভালো। তা বাজার করছো নাকি রান্না করার মতো? না না মানে যাও গিয়ে বাজার করে আনো, না হলে রাতে কি খাবে? আমি আজকে বাইরে খাবো, নতুন চাকরি পেয়েছি বলে কথা। ঠিক আছে, তুমি যাও, আমি যাব না। না গেলে নাই, আমার কি। বলেই বাসা থেকে বের হয়ে গেলাম। তিন্নির মুখে দিকে তাকিয়ে দেখলাম মুখটা কেমন জানি শুকিয়ে গেছে, হয়তো সারাদিন কিচ্ছু খাইনি। কিন্তু কেন? নাকি টাকার সমস্যা? বুঝলাম না কিছু। বাইরে থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বাসায় চলে আসলাম। তুমি না বাইরে খেতে গেলে, চলে আসলে কেন? একা একা খেতে ভালো লাগে না, তাই নিয়ে আসলাম। তোমাকে কে বলেছে আমার জন্য নিয়ে আসতে?
কেউ বলেনি, ভালো লাগলো তাই এনেছি, নাও খাও। বলার সাথেই তিন্নি প্যাকেট খুলে খাওয়া শুরু করে দিল। বুঝলাম সারাদিন কিচ্ছু খায়নি। ও খাচ্ছে আর আমি তাকে আছি। কি সুন্দর মায়াবী চেহারা, কিন্তু এই ঢাকার শহরে ও একা কি করছে জানি না। কি হলো, খাচ্ছ না কেন? হ্যাঁ খাচ্ছি। আমি এতক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম, তারপর খেয়ে আবার কালকের মতো বিছানায় আর আমি নিচে শুয়ে পড়লাম। সকালে মনের আনন্দে ঘুমিয়ে আছি, কেউ মনে হয় আমার গায়ে ধাক্কা দিচ্ছে। একটা চোখ হালকা খুলে দেখি তিন্নি ধাক্কা দিচ্ছে আর ডাকছে। হ্যাঁ খাচ্ছি। আমি এতক্ষণ ওর দিকে তাকিয়েছিলাম, তারপর খেয়ে আবার কালকের মতো বিছানায় আর আমি নিচে শুয়ে পড়লাম। সকালে মনের আনন্দে ঘুমিয়ে আছি, কেউ মনে হয় আমার গায়ে ধাক্কা দিচ্ছে। একটা চোখ হালকা খুলে দেখি তিন্নি ধাক্কা দিচ্ছে আর ডাকছে। কি হয়েছে? আমি ঘুমের ঘরে। ওই ওঠো। আর একটু পর। আরে ওঠো তো, সকাল হয়ে গেছে। একটু পর। ওই তোমার নাচকে অফিসের প্রথম দিন, যাবে না? কথাটা শুনেই তড়িঘড়ি করে উঠে পড়লাম। যাব। কয়টা বাজে? দাঁড়াও, আমি ফ্রেশ হয়ে আসছি। এখনো অফিসে যাওয়ার অনেক সময় আছে। ঘড়ির দিকে তাকিয়ে দেখি এখনো 7টা বাজতে 10 মিনিট বাকি, আর অফিস 10টায়। এখনো তো 7টা বাজে নাই, এত সকালে ডাক দিলে কেন? অফিসে যাওয়া ঠিক আছে, কিন্তু সকালে নাস্তা না করেই যাবে নাকি? সেই জন্য যাও, বাজার করে আনো। এটা তো তুমিও আনতে পারতা। কিন্তু কথা কি ছিল, তুমি বাজার করবে আর আমি রান্না করব। যাও তাড়াতাড়ি গিয়ে বাজার করে আনো। যাচ্ছি। মুখ ধুয়ে বাজারে চলে গেলাম। কি কিনবো সেটাই ভাবছি। আসার সময় তো বললো না কি বাজার করতে হবে। নিজের যতদূর পর্যন্ত জ্ঞান আছে বাজার করলাম। একটা মাছ কিনে নিয়ে গেলে কেমন হয়? মামা, রুই মাছ কত? 400 টাকা কেজি। আরে শালা বলে কি, এর আগে বাসায় থাকতে একবার কিনছিলাম 200 টাকা কেজি নিছিলি, এখানে তো 400 টাকা দর। দরকার নেই আমার। কি মামা দিব? না মামা, লাগবে না, রেখে দেন। 350 টাকা নেবেন? না। আচ্ছা 300 টাকা দেন, নিয়ে যান। অনেক ভালো মাছ, এর থেকে কম দামে আর পাইবেন না, বুঝছেন? আমি কি মাছ কিনতে আসছি না কাপড়, কিছুই বুঝতে পারছি না। আচ্ছা দেন। মাছ আর বাজারের ব্যাগ নিয়ে বাসার দিকে হাঁটা দিলাম। বাড়িতে একটু ফোন দেই, ঢাকায় আসার পরে ফোন দেওয়া হয় নাই। হ্যালো আম্মু। এই কে বলছেন? আম্মু আমি শ্যাম। না, আমার ছেলে তো এত সকালে ঘুম থেকে উঠে না। তুমি নিশ্চয়ই চোর, সেটটা চুরি করে আনছো। ধুর আম্মু, ফাইজলামি বাদ দাও তো। তা এত সকালে উঠেছিস যে? তোমার ছেলে এখন চাকরি করে বুঝছো, আর চাকরিতেই যেতে হবে তাই। থাক, আর ভাবনিস না, কয়দিন টিকবি সেইটা ভাব। দেখো। তা অফিস তো মনে হয় আরো পরে, এত সকালে কি করছিস? ওই বাজার করতে আসছি, নাস্তা বানাতে হবে তো। তা কি কি বাজার করছিস? অনেক কিছুই, রুই মাছ কিনছি। রুই মাছ কে রান্না করবে? কে আবার, আমি করব। আম্মু দেখি কথাটা শুনে ওপাশ থেকে হালকা কাশি দিল। কি হলো আম্মু, কাশি দিলে যে? যক্ষা হয়নি তো আবার? হয়নি, তবে এবার হবে। তোর কথাটা শুনে। কেন? শোন, তোর আব্বু যা টাকা দিছে সেইটা এভাবে নষ্ট করিস না। আমি আবার নষ্ট করলাম কখন? ওই যে মাছটা কিনছিস, তুই রান্না করতে পারবি না। শুধু শুধু নষ্ট করার থেকে যেখান থেকে কিনেছিস সেখানে ফেরত দিয়ে আয়। ধুর, বলেই ফোনটা কেটে দিলাম। এটা কেমন কথা, নিজের ছেলেকে একেবারেই বিশ্বাস করে না। আল্লাহ, খই যাব আমি। তারপর বাজারের ব্যাগটা নিয়ে বাসায় চলে এলাম। দেখি তিনি রান্নাঘরে সব কিছু গোছগাছ করছে। কি ব্যাপার, এত দেরি হলো কেন আসতে? ওই আম্মুর সাথে ফোনে কথা বলছিলাম। তাড়াতাড়ি দাও, রান্না করতে হবে, না হলে আবার অফিসে যাওয়া দেরি হয়ে যাবে। এই যে তিন্নি ওটা নিয়ে রান্নাঘরে চলে গেল। আমিও রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম। গিয়ে দেখি এখনো হয়নি। কোনো সাহায্য লাগলে বলো। থাক, তোমাকে সাহায্য করতে হবে না। তা রান্না হয়েছে? প্রায়। রান্না শেষে দুজনেই খেতে বসলাম। খাবারটা কিন্তু সেই রকম হয়েছে।
ওয়াও, অনেক সুন্দর রান্না করতে পারো তো তুমি। তা কে শিখিয়েছে? আম্মু। তারপর দুজনেই খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম অফিসের উদ্দেশ্যে। তুমি চাইলেই তোমার অফিস পর্যন্ত এগিয়ে দিতে পারি। থাক, লাগবে না। আর শোনো, বাসায় আমরা যেমন থাকি না কেন, বাসার বাইরে কিন্তু কেউ কাউকে চিনি না, ঠিক আছে? সুতরাং তুমি তোমার মতো যাও, আমি আমার মতো। বলেই একটা রিক্সা নিয়ে চলে গেল। এ কেমন মেয়ে রে, দয়া মায়া বলতে কিচ্ছু নেই নাকি? পৌঁছে দিলে কি এমন মহাভারত অশুদ্ধ হয়ে যেত? তারপর আমিও একটা রিক্সা নিয়ে অফিসে চলে এলাম। এই প্রথম মনে হয় আমি ঠিক সময়ে অফিসে এসেছি। তারপর গিয়ে সোজা নিজের কেবিনে বসলাম। পাশের কেবিনে তাকাতেই যেন অবাক। সৌভাগ্য নাকি দুর্ভাগ্য জানি না, কারণ আমার পাশের কেবিনে আর কেউ না, তিন্নিও হয়তো আমাকে দেখে কিছুটা অবাক হয়েছে। আমি কিছু বলতে যাব তার আগেই মুখ ঘুরিয়ে নিয়ে কাজ শুরু করে দিল। এমন ভাব করছে যেন আমাকে চেনেই না। আমি তো একভাবে ওর দিকে তাকিয়ে আছি আর ওর এমন আচরণের কথা ভাবছি। কি ব্যাপার, কাজ করছেন না কেন? কথাটা শুনে সামনে তাকাতেই দেখি বস। গুড মর্নিং স্যার। অফিসের প্রথম দিন আর আস্তে আস্তে অন্য কেবিনে চোখ কেন? না মানে স্যার। চুপচাপ নিজের কাজে মনোযোগ দিন, আর এরপর যদি আবার দেখি তাহলে কিন্তু চাকরি থেকে বের করে দেব। সরি স্যার, আর হবে না। বসুন। নিজের কেবিনে বসে পড়লাম আর চোখে তাকিয়ে দেখি তিন্নি মিটমিট করে হাসছে। খুব রাগ হচ্ছে ওর উপর। আমিও আর সেদিকে খেয়াল না করে কাজে মনোযোগ দিলাম। ওর দিকে আর একবারও তাকাইনি। অফিস ছুটির পরে নিজের মতো বাসায় চলে এলাম। কিছুক্ষণ বাদে তিন্নিও আসলো। এখনও ওর উপর রাগটা আছে। কি ব্যাপার, এমন মুখ ফুলিয়ে বসে আছো কেন? অফিসে আমার সাথে অমন ব্যবহার করলে কেন? কি করলাম? যেভাবে ছিলে মনে হয় আমাকে চিনোই না। আমি তোমাকে বলেছিলাম বাসার বাইরে আমরা কেউ কাউকে চিনি না, সুতরাং এখানে রাগ করার কোনো মানেই হয় না। এখন সরো, রান্না করতে হবে। তিন্নি রান্না করতে চলে গেল। রান্না শেষে দুজনে খেয়েই শুয়ে পড়লাম। আজকে আর ওর সাথে তেমন একটা কথা বলিনি। দেখতে দেখতে 10 দিন পার হয়ে গেছে। এই কয়দিনে তিন্নিকে অনেক আপন ভেবে নিয়েছি। বলতে গেলে ভালোবাসি ভাবছি। এই বিয়ে ছাড়া বউ, এ থেকে সত্যি সত্যি বউ হলে কেমন হয়। কিন্তু তিন্নি এখনও আগের জায়গায় আছে। জানি না ও আমাকে ভালোবাসে নাকি ওর মনে অন্য কেউ আছে। রাতে ঘুমানোর জন্য প্রস্তুতি নিচ্ছি। তিন্নি, একটা কথা জিজ্ঞাসা করি? কি? আচ্ছা, তুমি কি কাউকে ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? না, এমনি জানতে চাইছিলাম আছে নাকি কেউ। ঘুমিয়ে পড়ো, অনেক রাত হয়েছে। সকালে ঘুম থেকে উঠে বাজার এনে দিয়ে ফ্রেশ হতে চলে গেলাম। আজকে তিন্নির সাথে তেমন একটা কথা বললাম না। হয়তো ও কাউকে পছন্দ করে, যার জন্য আমার কাছে রাতে বলল না। ফ্রেশ হয়ে এসে খেতে বসলাম। কি ব্যাপার, আজকে এত চুপচাপ কেন? এমনি ভাল লাগছে না। কেন, জিএফ কি ছ্যাঁকা দিয়েছে নাকি? আমার কোনো জেফ নেই। তিন্নি আর কিচ্ছু বলল না। আমিও চুপচাপ খাচ্ছি। আমি কাউকে পছন্দ করি না। কথাটা শুনেই তিন্নির দিকে তাকালাম। মনের ভিতরে লাড্ডু ফুটছে। যাক, কাউকে তো পছন্দ করে না। কাউকে পছন্দ করে না তার মানে কি আমাকেও পছন্দ করবে না? মনে হতেই মুখটা কালো হয়ে গেল। আচ্ছা, জিজ্ঞাসা করব আমাকে পছন্দ করে কিনা। না থাক, যদি আবার কিছু বলে। কি হলো, কথা বলছো না কেন? বলছি। সত্যি কি কাউকে পছন্দ করো না? না। ও, আর কোনো কথা হয়নি। তারপর খেয়ে অফিসে যাওয়ার জন্য বের হচ্ছি। একটা রিকশায় উঠতে যাব। আজকে একসাথেই যাই। কথাটা ঠিক শুনলাম নাকি ভুল কিছুই বুঝতে পারছি না। যদি তোমার সমস্যা হয় তো যাও, আমি একাই যেতে পারবো। না না, কোনো সমস্যা নেই, আসো। তিন্নি আর আমি রিকশায় পাশাপাশি বসে আছি। কিছুটা অস্থিরতা কাজ করছে। তারপরও এক অজানা অনুভূতি বিরাজ করছে। তারপর অফিসে এসে নিজের কাজে মনোযোগ দিলাম। সিয়াম, দেখো তো, আমি এটা সলভ করতে পারছি না, করে দাও না। দিচ্ছি। তিন্নির কাজটা করে আবার জায়গায় এসে পড়লাম। তিনি তো কখনো কারো কাছে কাজের জন্য সাহায্য চায় না। সে যথেষ্ট পারদর্শী তার কাজের প্রতি। তাহলে আমাকে দিয়ে করালো কেন? সবই মাথার উপর দিয়ে যাচ্ছে আজকে সকাল থেকেই। তিন্নিকে অন্যরকম লাগছে, কিন্তু এর কারণ কি বুঝে উঠতে পারছি না। কাজ শেষে বাসায় আসতে যাব, তখনই স্যারের নোটিশ। সবাই গেলাম তার কাছে।
আগামী 10 দিন অফিস ছুটি থাকবে। সবাই মিলে কারণ জানতে চাইলাম, কিন্তু বললেন না। বুঝলাম না 10 দিন ছুটি দেওয়ার কারণ কি। ঈদেও তো কোনো অফিস 10 দিন ছুটি দিতে চায় না। সে যাই করুক, আমার কি ছুটি তো আছে। এই ফাঁকে একবার বাড়ি থেকেও ঘুরে আসা যাবে। বাড়িতে এসে ব্যাগ গোছাচ্ছি। কি ব্যাপার, ব্যাগ গোছাচ্ছ কেন? বাড়িতে যাব। কেন? 10 দিন অফিস ছুটি, শুধু শুধু এই কয়টা দিন বসে থাকার চেয়ে বাড়ি থেকে ঘুরে আসি। তা তুমি যাবে না তোমার বাসায়? না, কেন? এমনি ভালো লাগছে না। আমি ঘুমোতে গেলাম, টেবিলে খাবার আছে, খেয়ে নিও। কেন তুমি খাবে না? না। অবাক হলাম ওর এমন ব্যবহারে। একটু আগেও তো ঠিক ছিল, হঠাৎ করে আবার কি হলো? সত্যি মেয়েদের মন বোঝা কষ্টকর, কখন কোন দিকে যায় বলা যায় না। আমি আমার মতো খেয়ে দিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে বাসা থেকে ব্যাগটা নিয়ে বের হচ্ছি, দেখি বাড়িওয়ালা আঙ্কেল গেটের সামনে দাঁড়িয়ে আছে। কি বাবা, কোথায় যাচ্ছ? বাসায় যাচ্ছি, অফিস বন্ধ তো তাই। ভালো তো, কিন্তু বৌমা কোথায়? ঘরে। ঘরে কেন? বৌমা যাবে না তোমার সাথে? না। কেন, ঝগড়া হয়েছে তাই তো? না, আমি থাকতে এমনটা কখনো হবে না। বৌমা, বৌমা, জি আঙ্কেল। তোমার সাথে কি ওর কোনো ঝগড়া হয়েছে যে ও তোমাকে নিয়ে যাচ্ছে না? তিন্নি কি বলবে হয়তো বুঝতে পারছে না, চুপচাপ করে দাঁড়িয়ে আছে। যাও, তাড়াতাড়ি করে জামা কাপড় পরে এসো। আমি তোমাদের দুজনকে একসাথে বাসে তুলে দিয়ে আসবো। যাও যাও। তিন্নি দেখলাম ঘরে চলে গেল। কিছুক্ষণ বাদে একটা ব্যাগ নিয়ে বেরিয়ে এলো। তারপর আমরা দুজনে বাসে না ওঠা পর্যন্ত আঙ্কেল সাথেই ছিল। বাস চলছে। এইটা কি করলে? আমি আবার কি করলাম? তোমার জন্য আমাকেও বাসা থেকে বের হতে হলো। এখন কোথায় যাব? এমন ভাব করছো যে তোমার নিজের বাসা নেই, সেখানে যাও। তিন্নি কিছু না বলে মুখটা কালো করে ফেললো। তারপর কিছুক্ষণ চুপ থেকে বলতে শুরু করলো, তুমি জিজ্ঞাসা করলে না আমার কোনো বাড়ি আছে কিনা? সত্যি আমার কোনো বাড়ি নেই। ছোট থাকতে বাবা মা এক দুর্ঘটনায় মারা যায়। ছোট থেকে চাচার কাছে বড় হয়েছি, কিন্তু আমার চাচা আমাকে সেখানে রাখতে পছন্দ করতেন না। যখন বড় হলাম তখন একটা ছেলে আমাকে পছন্দ করত, খুব বড় লোক, বাবার বখাটে ছেলে। আমার চাচির কাছে বিয়ের প্রস্তাব দিলে চাচিও রাজি হয়ে যায়, কিন্তু আমি রাজি ছিলাম না। তাই আমাকে জোর করে বিয়ে দিতে চেয়েছিল। সেই জন্য আমি ওখান থেকে পালিয়ে এই ঢাকা শহরে চলে আসি। আমি কি বলবো কিছুই বুঝতে পারছি না। সরি, আমি বুঝতে পারি নাই। থাক, আর বলতে হবে না। তুমি যদি চাও তাহলে আমার সাথে আমাদের বাসায় যেতে পারো। কিন্তু কি পরিচয় নিয়ে থাকবো? সেটা দেখা যাবে, এখন চলো। তিন্নিকে নিয়ে নিজের বাসায় চলে এলাম। দরজায় বেল বাজাতেই আম্মু দরজা খুলে দিল। কি রে, এত তাড়াতাড়ি চলে এলি? চাকরি চলে গেছে নাকি? উফ, কিসের চাকরি যাবে, অফিস ছুটি, তাই এসেছি। আমি বলতে বলতেই পিছন থেকে তিন্নির সামনে এসে দাঁড়ালো। এটা কে? আম্মু, ও হচ্ছে। তুই বিয়ে করে ফেলেছিস? আম্মু, আমার কথাটা তো শোনো। একটা কথাও বলবি না? তাছাড়া বিয়ে যখন করেছিস ভালোই হইছে, এবার একটু ভালো হইস। আসো বৌমা, ঘরে আসো। নাম কি তোমার? তিন্নি। বাহ, অনেক সুন্দর নাম তো। তা তোমার আব্বু আম্মুর নাম কি? তারা বেঁচে নেই। ও, মন খারাপ করো না। তারা নেই তো কি হয়েছে, আমি আছি তো। তা আমার ছেলের সাথে তোমার পরিচয়টা কিভাবে হয়েছিল? সে অনেক বড় কাহিনী। আচ্ছা, তুমি ফ্রেশ হয়ে আসো, আমি খাবার দিচ্ছি। তিন্নি আমার রুমে আসলো। তোমার মা ভাবছে আমরা হয়তো। দেখেছো আম্মু তোমাকে দেখে কত খুশি হয়েছে। আম্মুকে সত্যটা বলিও না, দরকার হয় আমরা যেভাবে ছিলাম সেভাবেই থাকবো। আম্মুকে বুঝতে দেওয়া যাবে না, এইটুকু করে দাও। ঠিক আছে। ধন্যবাদ। তারপর আমি আর তিন্নি ফ্রেশ হয়ে খেতে চলে গেলাম। আম্মুর সাথে তিন্নির একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। তিন্নিও সবসময় আম্মুর কাজে সাহায্য করে। ভালোই লাগে তিন্নিকে দেখতে, কিন্তু আমার একটা দুর্ভাগ্য, এখনও নিজের বাসায় এসেও নিচে শুতে হয়। দেখতে দেখতে 8 দিন হয়ে গেল। রাতে আমি আর তিন্নি শুয়ে আছি, আর 2 দিন আছি। তারপর আবার আমাদের ঢাকায় চলে যেতে হবে, তাই না? জানো
তোমার মাকে আমার খুবই ভালো লাগে। ছোট থেকে মায়ের আদর তেমন একটা পাইনি, কিন্তু তোমার আম্মুর কাছে যতক্ষণ থাকি মনে হয় আমার মায়ের কাছে আছি। আচ্ছা সিয়াম, একটা কথা বলি। হুম। যখন তোমার আম্মু জানতে পারবে আমরা স্বামী স্ত্রী না, শুধু অভিনয় করেছি, তখন তোমার আম্মু কি হবে ভেবেছো? জানি না, তবে সময় যখন হবে সামলে নেওয়ার চেষ্টা করব। আচ্ছা এখন শুয়ে পড়ো, অনেক রাত হয়েছে। বলেই অন্য পাশ হয়ে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে আম্মুর রুমে গেলাম, দেখি গোমড়া মুখ করে বসে আছে। কি ব্যাপার আম্মু, এমন মুখ ফুলিয়ে বসে আছো কেন? তোকে একটা কথা জিজ্ঞাসা করব, উত্তর দিবি? বলো। তিন্নি কি তোর বউ না? হঠাৎ এই প্রশ্ন? কালকে রাতে যখন তোদের রুমের পাশ দিয়ে যাচ্ছিলাম তখন সব শুনতে পেয়েছি। না মানে ওই। চুপ, একটা কথাও বলবি না। দাঁড়া, আমি এখন তিন্নির সাথে কথা বলে আসি। বলেই তিন্নির কাছে গেল। কিছুক্ষণ বাদে এসে হাজির। এই নে, এখন গিয়ে সোজা একটা লাল শাড়ি আর পাঞ্জাবি কিনে আন। আমিও কোনো কথা না বলে মার্কেটে গিয়ে এসেই দেখি বাড়ি সাজানো হচ্ছে। বাহ, আজকে আবার কি হবে নিজেও জানি না। আম্মু, বাসা সাজানো হচ্ছে কেন? তোর আর তিন্নির বিয়ে। যা তাড়াতাড়ি গিয়ে রেডি হয়ে আয়। আমি তো কথাটা শুনেই লুঙ্গি ডান্স দিচ্ছি মনে মনে। তারপর আমাদের বিয়ে পড়ানো হয়ে গেল। তিন্নি রুমে বসে আছে। আমি ঢুকে দরজা লাগিয়ে দেওয়ার সাথে তিন্নি এসে পা ধরে সালাম করে আবার খাটে বসলো। মনে মনে খুশি হলাম, যাক আজকে বিছানায় শুতে পারবো। খাটের দিকে এগোতে লাগলাম। আই, কাছে আসবে না। কেন? তুমি নিচে থাকবে। কিন্তু কেন? আমাদের তো বিয়ে হয়েছে। চুপ, বেশি কথা বলবে না, যাও। কি আর করার, বাধ্য হয়ে নিচেই শুতে হলো। দোয়া করবেন যেন বিছানায় ঘুমানোর সৌভাগ্য হয়।